একজন পিতামাতা আজন্ম লালিত স্বপ্ন থাকে যে তার সন্তান ডাক্তার হবে, এবং এই স্বপ্নটা সে তার সন্তানের মধ্যে বপন করে এবং সন্তানকে এটা ভাবতে শেখায় যে সে ভবিষ্যতে একজন বড় ডাক্তার হবে অথবা বড় ইঞ্জিনিয়ার হবে। কিন্তু ডাক্তার হতে গেলে একজন ডাক্তারের কি কি যোগ্যতা থাকা দরকার? আমরা এত বই পড়ি, এত লেখাপড়া করি, কিন্তু ডাক্তার হওয়ার জন্য এই বই পড়া, এত আপডেট করা, নিজেদেরকে নতুন ভাবে নতুন জগতের সাথে মানিয়ে নিয়ে চলা, প্রাচীন ধ্যান ধারণা ত্যাগ করে আধুনিকতার সাথে মানিয়ে নেওয়া, এর বাইরে একজন ডাক্তারের আর কি কোনো যোগ্যতা থাকে না? অনেক যোগ্যতা থাকে, অনেক যোগ্যতা লাগে। একজন ডাক্তারের ডক্টর, DOCTOR, এই ডক্টর শুধুমাত্র কেবল কোনো শব্দ বা অক্ষর বিন্যাস না, এটা অনেক মিনিংফুল আমার দৃষ্টিভঙ্গিতে, এবং যেটা আমার দৃষ্টিভঙ্গিতে সেটা আমি আজকে আপনাদের সামনে বলবো, যেটা আমি প্রথম থেকে আমার ছাত্রছাত্রীদের প্রথম থেকেই বলে আসছি। আমি যখন শিক্ষকতা করতাম তখনও বলে আসছি, এখনো বলবো। আসুন ডক্টরের ডেফিনেশন গুলো জেনে নিই। থ্যাংক ইউ। প্রথমে আসি ডক্টরের ডি শব্দটা নিয়ে। DOCTOR, ডক্টর বা ডাক্তার যেটাকে বলি। ডিতে প্রথমে যে শব্দটা আসে সেটা হচ্ছে ডিসেন্সি। ডিসেন্সি শব্দের অর্থ হচ্ছে মধুর ব্যবহার, মিষ্টি ব্যবহার, সুন্দর আচরণ। একজন ডাক্তারের মধ্যে এই গুণটা খুবই 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 প্রয়োজনীয় গুণ। আপনার যত বড়ই ডিগ্রি থাক না কেন, আপনার আচরণ যদি সুন্দর না হয়, স্বাভাবিকভাবে রোগী মনে কষ্ট পাবে। আপনার আচরণ, আপনি একজন চিকিৎসক, একজন ডাক্তার, আপনার আচরণ যেন রোগীকে অন্তত এইটুকু আশ্বাস দেয় যে রোগীটা একজন ভালো মানুষের কাছে আসছে। ভালো ডাক্তার হওয়ার প্রথম গুণাবলী হলো, প্রথম শর্ত হলো ভালো মানুষ হওয়া, ভালো মন মানসিকতার অধিকার হওয়া। আমরা প্রায় দেখি যে চিকিৎসকরা অর্থাৎ ডাক্তাররা রোগীদের সাথে খুব রুক্ষ ব্যবহার করেন, অনেক সময় তাদের রিপোর্ট ছুঁড়ে ফেলেন, এটা প্রায় শুনতে পাই। রোগীর সাথে অকথ্য ভাষায় কথা বলেন, এবং খুব কমন একটা কথা তারা প্রত্যেকেই কম বেশি বলেন, সেটা হচ্ছে আপনি আমার চাইতে বেশি বোঝেন। এটা খুব দুঃখজনক। একজন চিকিৎসকের ব্যবহার যদি ভালো না হয়, তিনি যদি মিষ্টি ভাষী না হন, তিনি যদি মধুর ভাষী না হন, তিনি যদি রোগীর প্রতি সুন্দর আচরণ না করেন, তো প্রথমেই তার সেই ডি এর গুণাবলীটা, আপনার ঔদ্ধত্য, আপনার অহংকার, এগুলো আপনার মধ্যেই থাকবে। রোগীর সামনে দয়া করে এগুলো প্রকাশ করবেন না, এগুলো নিজের মধ্যে রাখেন। রোগীরা অনেক রকম ব্যবহার করবে, অনেক রকম আচরণ করবে, এটা তারা আপনার সেবা কিনে নিচ্ছে। আপনাকে যথারীতি সম্মান দিয়ে, আপনার চাহিদা মতো ভিজিট দিয়ে তারা আপনার সেবা কিনে নিচ্ছে। সুতরাং তাদের প্রতি অন্তত রূঢ় ব্যবহার করবেন। রূঢ় আচরণকারীকে কেউ পছন্দ করেন। আপনার কাছে একজন রোগী যদি আরোগ্য নাও হন, তারপরেও রোগীটা কখনোই অসন্তোষ প্রকাশ করবেন না যদি আপনার ব্যবহার ভালো হয়। আর আপনার ব্যবহার যদি খারাপ হয়, আর আপনি যদি রোগীকে আরোগ্য করতে না পারেন, তাহলে এইটা আপনার জন্য আরো বেশি নেতিবাচক হবে। সুতরাং রোগীর প্রতি সহানুভূতি সম্পন্ন হন,
রোগীর প্রতি আচরণ সুন্দর করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার প্রথম ডক্টর শব্দের ডি এটা পূর্ণ করা হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব, সুতরাং এটাতে কখনোই বিচ্যুত হবেন না। দ্বিতীয় যে শব্দ সেটা হচ্ছে অবজার্ভার, একজন ভালো পর্যবেক্ষক যিনি ভালো অবজারভেশন করেন। একজন রোগী আপনার সামনে আসলো, বসলো, কথা বললো, আপনি প্রেসক্রিপশন লিখে দিলেন, তাকে চিকিৎসা দিলেন, বিষয়টা কিন্তু তা নয়। অবজারভেশন করা, একটা রোগীকে পর্যবেক্ষণ করা। একটা মানুষ যখন আসছে আপনার চেম্বারে, তার চুল কাটার জন্য কেউ আসবে না। আপনার চেম্বারের মধ্যে যারা আসবে তারা রোগী আসবে। সুতরাং মানুষটা আপনার চিকিৎসা নিক অথবা না নিক এটা পরে। প্রথমত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সে আপনাকে ধরে নিতে হবে যে সে আপনার চিকিৎসার জন্য এসছে। সুতরাং তাকে অবজারভেশন করুন, এবং অবজারভেশনটা হতে হবে খুব কিন অবজারভেশন, নিখুঁত অবজারভেশন। তার তাকানোর ধরন, তার কথা বলার ধরন, তার দাঁড়ানোর ধরন, তার বাচন ভঙ্গি, প্রত্যেকটা অবজারভেশন, তার তাকানো, প্রত্যেকটা আপনাকে লক্ষ্য করতে হবে। এবং সেখান থেকেই আপনি কিছু তথ্য অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। একজন রুগী, আমি রুগীটার নাম বলছি না, ডাক্তারের নামও বলছি না, রুগীটা অনেক দিন থেকে ঘাড়ের ব্যথা, এবং ঘাড়ের ব্যথা কিছু কোনো ক্রমেই করে না, কমে না, কিছুতেই কমে না এই ব্যথা। রুগীটা অনেক দিন অনেক ডাক্তারের কাছে গেলেন, তারপর একজন ডাক্তারের কাছে উনি ঘটনাক্রমে গেলেন। রুগীটা যাওয়ার পর ওই ডাক্তার বলছেন রুগীটা দাঁড়িয়ে আছে। রুগী রিক্সা চালক, খুব নিম্ন আয়ের লোক, লম্বা পাতলা। রুগীটা দাঁড়িয়ে আছে, ডাক্তার আরেকজন রুগী দেখছেন। দেখতে দেখতে তার দিকে তাকালেন, যে বললেন যে তোমার তো টিবি হয়েছে, তুমি আমার এখানে কেন আসছো? তুমি টিবি হসপিটালে যাও। হাউ ইট পসিবল? কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব যদি আপনার জ্ঞানের সাথে আপনার অবজারভেশন ঠিক থাকে। পালমোনারি টিউবারকুলোসিসের রোগী একদিকে কাঁধ এভাবে দাঁড়াবে, দেখাতে পাচ্ছি না, একদিকে কাঁধ বাঁকা হয়ে যাবে। যেদিকে যে ফুসফুসটা তার আক্রান্ত সেই দিকে সে কাঁধ হয়ে যাবে, তার বিপরীত দিকে কাঁধ হয়ে যাবে। আমার যদি এটা জানা না থাকে তাহলে কিন্তু আমি এই রোগীটা অবজারভেশন করতে পারবো না। সুতরাং জ্ঞানের সাথে এটা একটা কম্বিনেশন খুব প্রয়োজন। তৃতীয় যে বিষয়টা, অর্থাৎ ডিসেন্সি বা মধুর ব্যবহার, অবজারভার, ভালো অবজারভেশন করার ক্ষমতা। একজন রোগী, এটা এসপি কপিকারের বইয়ে আছে, আপনারা এসপি কপিকারের বইটা পড়বেন, পড়লে বুঝতে পারবেন। এসে এসপি কপিকারের যিনি শিক্ষক ছিলেন ডক্টর এন.এম. চৌধুরী। ডক্টর এন.এম. চৌধুরী লন্ডন থেকে লেখাপড়া করেছিলেন হোমিওপ্যাথিতে, এবং তিনি অ্যালেনের ছাত্র ছিলেন, ডক্টর এইচ.সি. অ্যালেন, সেই বিখ্যাত হোমিওপ্যাথ। একজন রুগী, আমেরিকান একজন রুগী তার চেম্বারে আসছে, এসে চেয়ারে ধাপ করে বসেছে, বস্তা যেভাবে পড়ে সে ধাপ করে বসেছে চেয়ারে। এন.এম. চৌধুরী তখন তার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এসপি কপিকার, যার ডাক নাম কৃষ্ণা বা কৃষ্ণ। তো এন.এম. চৌধুরী বলছেন, কৃষ্ণ, এই যে ধাপ করে বসলো এটা কোন ওষুধের রোগী? তো ডক্টর এসপি কপিকার বললেন যে স্যার আমি এটা জানি না। তো উনি বললেন যে এটা স্ট্যানাম মেটালিকাম, স্ট্যানাম মেটালিকামের রোগী। ধাপ করে চেয়ারে বসে পড়ে, অদ্ভুত একটা। এবং স্ট্যানাম মেটালিকামে ওই রোগীটা আরোপ হয়েছে। এই যে অবজারভেশন করা, এই অবজারভেশন করাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
3 নাম্বার যোগ্যতা হলো ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দের অর্থ নিরপেক্ষতা। একজন ডাক্তার এই 3 নাম্বার গুণাবলী, ডক্টরের রিসেন্সি, ওতে অবজারভার, সিতে ক্যান্ডিড। আমরা প্রায় বলতে শুনি যে আমি আমার নিজের জন্য ঔষধ নির্বাচন করতে পারি না, অথবা বলতে শুনি যে আমি সবাইকে ওষুধ দিই কিন্তু আমার বাচ্চা কাচ্চা অসুস্থ হলে ওষুধ দিতে পারি। আসলে এইটা হচ্ছে নিরপেক্ষতার অভাব। আপনি যদি একজন ডাক্তার হিসেবে নিরপেক্ষ হন, আমি কেন নিরপেক্ষ হব না? একজন রুগীকে যখন আমি ঔষধ দিই, ট্রিটমেন্ট করার পর রুগীটা যদি তার সমস্যা নিয়ে আসে, তা আমি রুগীটাকে বলি যে আপনি ধৈর্য ধারণ করেন, ঔষধ তো দিয়েছি, এত অস্থির হচ্ছেন কেন? এই কথাটা আমি আমার স্ত্রীকে, আমার নিজেকে, আমার সন্তানদেরকে বলতে পারি না। কেন? কারণটা হচ্ছে যে আমার মধ্যে নিরপেক্ষতার অভাব। ক্যান্ডিড বা নিরপেক্ষ হওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনার সন্তান, আপনার স্ত্রী অসুস্থ হতে পারে, কিন্তু তার জন্য ঔষধ নির্বাচনের ক্ষেত্রে, অথবা তাকে তার সার্জিক্যাল কোনো কাজ করার ক্ষেত্রে, অথবা তাকে সেলাই করার ক্ষেত্রে, অথবা তাকে পরিচর্যা করার ক্ষেত্রে আপনি অন্য রোগীর সাথে যে আচরণটা করছেন, যেভাবে ব্যবহার করছেন, আপনার সন্তানের সাথে সেটা কেন করতে পারছেন? আপনার সন্তান, ছেলে সন্তানের যখন খাতনা দেওয়া হয়, তো খাতনা দেওয়ার সময় আপনি কি জন্য দূরে চলে যাবেন? আমি বলছি না যে আপনি নিষ্ঠুর হন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নিষ্ঠুর আচরণও যদি রোগীর জন্য মঙ্গলদায়ক হয়, তবে তাই হওয়া উচিত। 4 নাম্বার যে বিষয়টা আসে, DOC, টিতে ট্যালেন্টেড, অর্থাৎ মেধাবী। মেধা সৃষ্টিকর্তা প্রত্যেককে দিয়েছেন, কিন্তু এটার উৎকর্ষ সাধন করা যায়, এবং উৎকর্ষ সাধন করার জন্য স্রষ্টা আপনাকে সেই পথ দেখিয়ে দিয়েছেন, যে পথে আপনি আপনার মেধার উৎকর্ষ সাধন করতে পারবেন, মেধাকে আরো শান দিতে পারবেন, আরো ধারালো করতে পারবেন, আরো সুন্দর করতে পারবেন, আরো চকচকে করতে পারবেন, পরিষ্কার করতে পারবেন। মেধার বিকাশ ঘটে, এবং সেজন্য নিয়মিত পড়তে হবে। পড়ার পাশাপাশি আনুষাঙ্গিক যে ছোট ছোট জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলো অন্বেষণ করতে হবে। যতদিন অর্থের পিছনে দৌড়াবেন, জ্ঞানের খোঁজ ততদিন পাবেন। আর যখন অর্থের পেছনে না ছুটে জ্ঞানের পিছনে ছুটবেন, তখন অর্থ এমনি আসবে, কিন্তু তখন অর্থের মোহ আর থাকবে না। সুতরাং মেধাবী না, আমি মেধাবী না, আমার মেধা কম, এইটা কোনো এক্সকিউজ নয়। আপনি অবশ্যই মেধাবী। আপনি যে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, তিনি অসম্ভব মেধাবী, অবশ্যই মেধাবী, কিন্তু সেটার উৎকর্ষ আপনাকে সাধন করতে হবে, আপডেট হবে, নিয়মিত ভাবে, নতুন নতুন ভাবে নিজেকে আপডেট করার চিন্তা করতে হবে, এবং আমাকে শান দিতে হবে শুধুমাত্র মানুষের কাজের জন্য, টাকার জন্য নয়। 5ম যে বিষয়টা, এটা খুব জরুরি, DOC, অবসিনলেস বা অর্থোডক্স, যেটাই বলে পাপ চিন্তা, কামুকতা। এই কামুকতা ত্যাগ। যিনি কামুক, যিনি সবসময় কাম চিন্তা করেন, তার দ্বারা আর যাই হোক চিকিৎসা পেশা নয়। একজন চিকিৎসকের কাছে পুরুষ রোগী, মহিলা রোগী, শিশু রোগী নির্দ্বিধায় তাদের আত্মসমর্পণ করে, তাদের সমস্ত বিষয়গুলো উন্মোচন করে, কথা বলে। রোগীর শারীরিক বিকৃতি, আকৃতিগত সমস্যা বা অথবা শরীর পর্যবেক্ষণ করা, এগুলো একজন চিকিৎসকের জন্য অত্যন্ত সহজ সাধ্য, এবং এটা করার খুব প্রয়োজন আছে। কিন্তু সেটা সুযোগ নিয়ে খারাপ চিন্তা করা, এটা খুব গর্হিত একটা অভ্যাস। এটা থেকে বিরত থাকতে হবে, এবং এই ঋতুটাকে অবশ্যই অবশ্যই নিশ্চিহ্ন করতে হবে, দমন না, নিশ্চিহ্ন করে দিতে হবে। আর নিশ্চিত জানবেন, আপনি যদি একজন চিকিৎসক হন, পুরুষ চিকিৎসক যদি কোনো নারীর অঙ্গ স্পর্শ করেন, এবং সেই স্পর্শের মধ্যে যদি কোনো অস্থিরতা থাকে, তাহলে সেই নারী
অবশ্যই আপনার সেই স্পর্শ বুঝতে পারবেন, অবশ্যই পারবেন। এটা হচ্ছে নারীদের একটা বিশেষ সেন্স। কোন পুরুষ তার দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছে এটা নারীরা বুঝতে পারে, কোন পুরুষ তাকে কিভাবে স্পর্শ করছে এটা নারীরা বুঝতে পারে। সুতরাং বি কেয়ারফুল, সাবধান হন। সুতরাং অবশ্যই অবশ্যই অর্থোডক্স হতে হবে ভালো চিকিৎসক হওয়ার জন্য, শ্রেষ্ঠতম চিকিৎসক হওয়ার জন্য, এবং অবশ্যই মানব সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য অবসিনলেস হতে হবে, নিষ্পাপ হতে হবে। আপনার মধ্যে যেন কোনো কাম চিন্তা, পাপবোধ কখনোই যেন না আসে। শেষের যেটা ডিওসি ও আর আরে রিকভারার, অর্থাৎ যিনি আগের স্বাস্থ্য বা আগের ঘটনাকে ফিরিয়ে দেন, রিকভার করে। ডাক্তার কোনোদিন আরোগ্য করতে পারেন। রিকভার হচ্ছেন স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ রিকভার না। একজন রোগীকে ডিক্লেয়ার দিয়ে দেওয়া হয়েছে যে রোগীটা 3 মাসের মধ্যে মারা যাবে, রোগীটা 30 বছর পর্যন্ত বেঁচে আছে, কোন রেকর্ড বহুত আছে। আবার ডাক্তার বলেছেন যে আপনার কোনো অসুখই নাই, কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, রোগীটা 3 দিনের মধ্যে মারা গেছে। এরকম ইতিহাস বহুত আছে। আরোগ্য করার মালিক একমাত্র মহান আল্লাহ পাক বা স্রষ্টা। আমরা অনেক রোগী দেখছি যাদের এমন ঘটনা আছে যে আমরা আশা ছেড়ে দিয়েছি, কিন্তু রোগীটা ক্রমান্বয়েই আস্তে 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 অজানা কারণ। এটা স্রষ্টার একটা বিশেষ নিদর্শন। সুতরাং এই রিকভারার আমরা নই, কিন্তু আমরা তাদের উসিলা মাত্র। ভালো করার মালিক স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমাদের মাধ্যম দিয়েই তারা ভালো হয়, আমরা তাদেরকে ভালো হতে সাহায্য করি মাত্র। ধন্যবাদ বন্ধুরা, আজ এটুকুই থাক। সামনে দিন আমি আমার মনের কিছু কথা নিয়ে আপনাদের সামনে আবার আসবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না। অনেক ধন্যবাদ।